বাংলাদেশে যারা কোরিয়ান ভাষা দীর্ঘদিন থেকে শিখছেন এবং কোরিয়াতে গিয়ে কাজ করার স্বপ্ন দেখছেন তাদের জন্য অত্যন্ত সুখবর হলো 2026 সালের ইপিএস টফিক পরীক্ষা সার্কুলার হয়েছে। এখন দেখুন, সার্কুলার তো পেলেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আপনাকে যে প্রসেসের থ্রুতে যেতে হবে, যে অনলাইন রেজিস্ট্রেশন থ্রুতে যেতে হবে, সেটা হচ্ছে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এখন জিনিসটা আসলে কয়জনে বোঝেন? কারণ এই জিনিসটা এবার টের পাওয়া গিয়েছে কখন, যে কোরিয়ান ভাষা পরীক্ষা জিনিসটা আপনারা যারা হচ্ছে টফিক এক্সামের জন্য আবেদন করার ট্রাই করেছিলেন, আপনারা দেখেছেন এখানে টফিক 1 ছিল এবং হচ্ছে টফিক 2 ছিল। টফিক 1 আবেদনটা আগে আসলে আগে পাবেন ভিত্তিতে 5 মিনিটের মাঝে শেষ। টফিক 2টা হয়তো হচ্ছে আরো 2 থেকে 3 মিনিট, ধরলাম 8 মিনিটের মাঝে সমাপ্ত হয়ে গিয়েছে। তারপরে আমরা অনেকের কাছে কল পেয়েছি যারা হচ্ছে দীর্ঘদিন থেকে কোরিয়ান ভাষা শিখছেন এবং সত্যিকার অর্থে তারা যদি হচ্ছে টপিক 2তে আবেদন করতেন তাহলে ওদের লেভেল 3 কমপ্লিট হওয়ার সেই রকম যোগ্যতা ছিল। পরে আমাদের সাথে যোগাযোগ করেছিলেন যে কোনোভাবে তাদের হেল্প করতে পারি না। এখন কোন কারণে তারা এই রেজিস্ট্রেশন করতে পারলেন না? আবার আমাদের সাথে এমন জনের কয়েক কথা হয়েছে, তারা যোগাযোগ করলো, সে টফিক এক্সামের জন্য আবেদন করেছে টফিক 1, কিন্তু সে আগে কখনো কোরিয়ান ভাষা শিখে নাই, সো এখন সে কোরিয়ান ভাষা শিখতে যাচ্ছে। তাহলে আমার মাথায় আসলো যে কোন কারণে যে শিখতে পারলো, সে যে হচ্ছে কোরিয়ান ভাষাই শিখে নাই তাদের অধিকাংশই এরকম রেজিস্ট্রেশন করতে পারলো, আর হচ্ছে যারা কোরিয়ান ভাষা দীর্ঘদিন থেকে কষ্ট করে শিখছেন কিন্তু তারা শেষ মুহূর্তে গিয়ে এক্সামটার জন্য রেজিস্ট্রেশন করতে পারেননি। তাহলে এখানে আমাদের কয়েকটা বিষয় ভাবা রয়েছে। যারা কোরিয়ান ভাষা শিখছেন এবং হচ্ছে শিখে আছেন এবং স্বপ্ন দেখছেন যে ইপিএস টপিক পরীক্ষা দিয়ে হচ্ছে আপনি কোরিয়াতে যাবেন, এই ক্ষেত্রে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়গুলো যদি হচ্ছে আপনি গুরুত্ব না দেন তাহলে হয়তো হচ্ছে আপনার যাওয়ার পথটা এতটা মসৃণ হবে না। এবং এখানে খুবই আমি মনে করি যে হচ্ছে আপনাকে মানে ভাষা শেখাটা যেরকম গুরুত্ব, সেই একই রকম গুরুত্ব জিনিসটার প্রতি দিতে হবে। কারণ ইপিএস টপিক অ্যাপ্লাই যারা করবে তাদের কিন্তু হচ্ছে বয়সের একটা সীমা রয়েছে। আপনি বয়স 18 থেকে শুরু করে 39 বছর বয়সের মাঝে আপনাকে সব করতে হবে। সুতরাং যাদের বয়স একদম শেষের দিকে তাদের তো হচ্ছে এই সার্কুলার ছাড়া কোনো উপায় নেই। তাই তাদের জন্য আমার এই ভিডিওটা, ডিসকাশনটা, যে আপনি কোন কোন বিষয়গুলো নিয়ে সতর্ক থাকলে অনলাইন রেজিস্ট্রেশনটা আপনি সফলভাবে করতে পারবেন। চলুন বিষয়গুলো নিয়ে আলোচনা করি। দেখুন, যে ইপিএস টপিক যেটা রয়েছে, ইপিএস টপিকে কোরিয়ান ভাষা পরীক্ষা দেওয়ার জন্য যে প্রার্থী নির্বাচন করা হয় সেটা হচ্ছে 2 রকম সিস্টেমে করা হয়। এক করা হয় আগে আসলে আগে পাবেন, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ভিত্তিতে, এবং 2 ভাবে করা হচ্ছে লটারির মাধ্যমে। সাপোজ যদি হচ্ছে ওরা 20,000 জন নিল, কিন্তু যদি কেউ আবেদন করলো 40,000 জন, তাহলে লটারির মাধ্যমে 20,000 জন সিলেক্ট করা, এটা হচ্ছে লটারির মাধ্যমে। কিন্তু এবার কোনটা অ্যাপ্লাই করা হচ্ছে? আপনারা যে হচ্ছে ইপিএস পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য নির্বাচন করা হবে, আপনাদেরকে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, প্রথমে যে রেজিস্ট্রেশন করতে পারে সেই টিকবে, এই নীতিতে আপনাদেরকে রেজিস্ট্রেশন করানো হবে। এখন সেটা কোথায় করানো হবে? সেটা হচ্ছে যে ইপিএস টপিকের জন্য নির্ধারিত যে ওয়েবসাইট রয়েছে এই সাইটে গিয়ে আপনাদেরকে করতে হবে। এখন ধরুন আপনি কষ্ট করে দীর্ঘদিন থেকে কোরিয়ান ভাষা শিখছেন, কিন্তু এই সাইটটা যখন রেজিস্ট্রেশনের জন্য ওপেন হবে, যে ইনফরমেশনগুলো আপনাকে ইনপুট করতে হবে, যে ডকুমেন্টসগুলো স্ক্যান কপি আপনাকে করতে হবে, সেগুলো যদি আগে থেকে আপনি প্রিপারেশন না নিয়ে রাখেন, এবং কিভাবে করবেন, কখন করবেন, কোন জায়গা থেকে কোনটা কত দ্রুত আনবেন, এবং কোনটার কতটুকু হচ্ছে এই সাইজ দরকার, কোনটা কত কেবি রাখা দরকার, সবগুলো যদি আগে থেকে আপনি কাজ করে না রাখেন তাহলে কিন্তু যারা ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে রেখেছে তারা আপনার আগে রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলবে। এবং কি করবে? তারা হচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলবে। সো এখন যে জিনিসগুলো বলবো সেগুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে শুনবেন, এবং যদি আপনার এখনো সেগুলো প্রিপারেশন না নেওয়া থাকে সেগুলো হচ্ছে আপনি আগে প্রিপারেশন নিয়ে রাখবেন।
শুধু তাই না, আচ্ছা ধরুন হচ্ছে আপনার সবগুলো জিনিসে রয়েছে, আপনি মনে করছেন যে আপনার যেখানে অ্যাপ্লাই করার জন্য যতগুলো কন্ডিশন দেওয়া রয়েছে সবগুলো আপনি ফিল আপ করেন, কিন্তু তারপরেও দেখুন যদি হচ্ছে আপনি পাসপোর্ট নাম্বার, এই যে দেখুন অনলাইন নিবন্ধনের সময় যদি পাসপোর্ট নাম্বার অন্যান্য তথ্য ভুল দিলে বা ভুল হলে কিংবা পরিষ্কার পাসপোর্ট কপি বা ব্যাকগ্রাউন্ড সাদা ছবি যদি না দিলে আপনি কিন্তু অটোমেটিকলি প্রথমে প্রবেশপত্র পাবেন, কিন্তু চূড়ান্ত নিবন্ধন কিন্তু আপনার বাতিল হয়ে যাবে যদি আপনি কোনো আপনার তথ্যগত দিতে ভুল হয়, বা হচ্ছে আপনি যে ইমেজ দিবেন পাসপোর্ট বা ছবি যদি আপনি ওরা যেরকম চেয়েছে সেই রকম না দিয়ে যদি অন্যরকম দেন, এবং হচ্ছে আপনার যে নিবন্ধন ফি সেটা হচ্ছে আপনি মানে ব্যাক পাবেন না, এবং ওরা লিখে দিয়েছে কোনো সুপারিশ তদবির কিন্তু গ্রহণযোগ্য নয়। সো সবাইকে সতর্কতার সহিত এই নিবন্ধন সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হলো। সো দুইটি কারণে আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনাকে যেহেতু আগে আসলে আগে পাবেন ভিত্তিতে জিনিসটা পরীক্ষা হচ্ছে। মূলত এই কথাটা বলছি কাদের জন্য, যারা হচ্ছে নতুন অংশগ্রহণ করবেন তাদের জন্য, আর যারা ইতিমধ্যে এই আপনার রোস্টারভুক্ত ছিলেন কিন্তু রোস্টার থেকে বাদ পড়েছেন তাদেরটা হচ্ছে যে আপনার যদি বয়স এখনো 18 থেকে 39 বছর মাঝে হয় তখন হচ্ছে আপনি নির্দ্বিধায় আপনি নির্দ্বিধায় হচ্ছে আপনি রেজিস্ট্রেশনটা করতে পারবেন। কিন্তু ওই ক্ষেত্রেও যদি আপনার কোনো ভুল থাকে, এই যে এখানে উল্লেখ করে দিল যেটা এই রোস্টার ডিলেট যাদের হয়েছে তাদের জন্য প্রযোজ্য, তাদের জন্য হচ্ছে এই জিনিসটা হচ্ছে প্রযোজ্য। সো এই ক্ষেত্রে আপনাকে আমরা আলোচনা করে দেখাবো যে কোন কোন জিনিসগুলো আপনি আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখলে আপনার জন্য এই অনলাইনের প্রাথমিক যে আবেদনটা সেটা সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এখন ধরুন এখন আমাদের কাছে জিনিসগুলো যেহেতু সার্কুলার হলো খুবই পরিষ্কার, তার মাঝে হচ্ছে যারা নিবন্ধনের তারিখ এবং সময়, যারা হচ্ছে এই রোস্টার থেকে ডিলিটকৃত তাদের হচ্ছে 10 জুলাই, তাদের 10 জুলাই সকাল 10টা থেকে 12 জুলাই 2026 সালে বিকাল 4টা পর্যন্ত, তার মানে 10 তারিখ 11 তারিখ 12 তারিখ এই 3 দিন হচ্ছে আপনি সময় পাচ্ছেন। আর নতুনদের ক্ষেত্রে 14 জুলাই থেকে শুরু করে 16 জুলাই, তার মানে হচ্ছে এই 14, 15, 16 3 দিন সময় পাচ্ছেন। বিশেষ করে নতুনদের ক্ষেত্রে যারা এটা যদি মনে করেন ওরে 14 জুলাই থেকে শুরু করে 16 জুলাই হচ্ছে আমি সময় পাচ্ছি, তাহলে হচ্ছে তো আমি আস্তে ধীরে আবেদন করলেই হবে, কিন্তু তা না। আপনার এখানে যেটা করতে হবে, যদি 14 জুলাই সকাল 10টা থেকে হচ্ছে আপনার আবেদনের চেষ্টা করতে হবে। আবেদনের চেষ্টা করে আপনাকে কি করতে হবে, আপনাকে যে আপনি আবেদন করেছিলেন এখানে একটা সাবমিশন আইডি পাবেন, আইডি নিতে হবে। এখন সাবমিশন আইডিটা কতজন পাবে, এটা হচ্ছে এই প্রথম যারা রোস্টার থেকে বাদ পড়া যারা রয়েছেন তারা রেজিস্ট্রেশন করার পর থেকে যে সংখ্যাটা অবশিষ্ট থাকবে সেই সংখ্যার উপর ভিত্তি করে সেই সংখ্যা থেকে মাইনাস করে 20,000 জন, পাশাপাশি হচ্ছে আরও ওরা বাড়তি একটা সংখ্যাকে রেজিস্ট্রেশন করতে দিবে, কারণ এদের মাঝে অনেকে ভুল থাকবে, অনেকে টাকা জমা দিবে না ওদের জন্য। সো এই ক্ষেত্রে যদি দেখা যায় সেই সংখ্যা সহ হচ্ছে পূরণ ফিল আপ হয়ে যায়, তাহলে কিন্তু আপনি আর নতুন করে এখানে কোনো কি করতে পারবেন না, নতুন করে হচ্ছে আপনি আবেদন করতে পারবেন না। হ্যাঁ, সো হচ্ছে আপনি এই 14 জুলাই সকাল 10টা থেকে ট্রাই করবেন। এটা 16 জুলাই পর্যন্ত কেন দেওয়া হলো, এই যে কারণ প্রসেসটা হচ্ছে দুই রকম। প্রথম প্রসেসে হচ্ছে আপনি অনলাইনে হচ্ছে আপনি এই যে রেজিস্ট্রেশনটা করবেন, তার দ্বিতীয় প্রসেসটা হচ্ছে আপনাকে যে টাকা দিতে হবে, যে ফি আছে বিকাশের থ্রুতে অনলাইনে এটা ফি দিতে হবে। এই দুইটা যখন আপনি কমপ্লিট করলেন তখনই কিন্তু আপনার আবেদন ফর্মটা হচ্ছে কমপ্লিট হবে। সো এই সময়ের মাঝে কিন্তু আপনাকে দুইটা কাজ করতে হবে। তো কেউ যদি আমার মতে যে প্রথম যারা অনলাইন রেজিস্ট্রেশন করবেন এটা খুব অল্প সময়ের মাঝে হচ্ছে ফিল আপ হয়ে যাবে, তারপর যারা বিকাশে টাকা দিবেন যাতে এটা সঠিকভাবে দিতে পারেন এই জন্য তারা সময়টা এক্সটেন্ড করে দিল। যেমন আমরা যদি টপিক পরীক্ষা দেখি, যে
এই যে টপিক 1 এন্ড হচ্ছে 2 যে রেজিস্ট্রেশন সেটা কি হলো, সেটা হচ্ছে 28শে জুন একটা 5 মিনিট, একটা হচ্ছে 8 মিনিট বা তার কম সময়ের মাঝে শেষ। আর টাকা জমা কবে দিতে হচ্ছে? টাকা জমা দিতে হচ্ছে আপনার এই আজকে হচ্ছে 3 তারিখ এবং হচ্ছে 4 তারিখ জুলাই। টাকা জমা দিয়ে আপনাকে এটা কনফার্ম করতে হবে। সো এখানে দেখা যায় যে রেজিস্ট্রেশনের ডেট একটা আর টাকা জমা দেওয়ার ডেট আরেকটা, কিন্তু ইপিএস টপিকের ক্ষেত্রে এইটা থাকছে না। ইপিএস টপিকের ক্ষেত্রে এটা একদম টানা, মানে হচ্ছে কোনো গ্যাপ ব্যতীত একটা নির্দিষ্ট সময়ের এই 3 দিনের মাঝে আপনাকে জিনিসগুলো কমপ্লিট করতে হবে। এবার আপনারা নিশ্চয় জেনে গিয়েছেন যে টোটাল কতজনকে ওরা হচ্ছে পরীক্ষা দিতে দিবে। টোটাল হচ্ছে কোরিয়ান ভাষা দক্ষতা প্রমাণের জন্য পরীক্ষা দিবেন 20,000 বাংলাদেশি স্টুডেন্ট যারা কোরিয়ান ভাষা শিখেছেন বা এখন রেজিস্ট্রেশন করে অনেকে শিখবেন। তার মাঝে মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং খাতে ওরা কতজনকে রোস্টারে দিবে? 2,000 জনকে রোস্টার ভুক্তির লক্ষ্যে। মানে এই 20,000 থেকে আপনাকে কতজন নিবে? যে 2,000 জন রোস্টারভুক্ত করবে। 20,000 জন থেকে 2,000 জন রোস্টারভুক্ত করবে। সো আপনার এখন আপনাকে প্রথমভাবে কি করতে হবে? প্রাথমিকভাবে হচ্ছে আপনাকে এনশিওর করতে হবে যে হচ্ছে আপনি এই যে 20,000 জন যাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিবে তাদের মাঝে হচ্ছে আপনি যাতে একজন হন, আপনি যাতে একজন হতে পারেন। এটাই তো লক্ষ্য। এটা যখন সাকসেসফুল হয়ে যাবে তারপর হচ্ছে আপনার লক্ষ্য থাকবে আপনি কিভাবে এই 2,000 জন যারা ফাইনালি রোস্টারভুক্ত হবে তাদের মাঝে একজন হতে পারেন। সো এই মুহূর্তে আপনার একটা ফুল কনসেন্ট্রেশন দাবি করে আপনি কিভাবে এই 20,000 জনের মাঝে একজন হতে পারেন। তাহলে হচ্ছে আপনাদের প্রথমে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে যারা ইতিমধ্যে কোরিয়ান ভাষা শিখেছেন, রোস্টারভুক্ত হয়েছেন, কিন্তু রোস্টার থেকে ইতিমধ্যে ডিলিট হয়েছেন বা কবের মধ্যে ডিলিট হবেন, যে যারা 1 জানুয়ারি 2024 এই 2024 মনে রাখতে হবে 1 জানুয়ারি 2024 থেকে শুরু করে 31শে ডিসেম্বর 2026 অর্থাৎ এই 2 বছরের মাঝে, এই যে 2 বছরের মাঝে যারা হচ্ছে জব রোস্টার থেকে ডিলিট হয়েছেন বা হবেন, উৎপাদন, নির্মাণ, মৎস্য, জাহাজ নির্মাণ এমন যারা প্রার্থী ছিলেন তারা হচ্ছে পুনরায় আপনাদের কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ওদের জন্য হচ্ছে আরেকটা শর্ত রয়েছে, হচ্ছে বয়স অবশ্যই হচ্ছে 18 মাঝে হতে হবে। তাহলে এটা চেক করা যে হচ্ছে আপনি, এটা তো নর্মালি যারা 2024 থেকে শুরু করে 26 পর্যন্ত আপনি রোস্টারভুক্ত হয়েছেন বা হয়েছেন কিন্তু বাদ পড়েছেন বা বাদ হবেন। আর আরেকটা দেখা যে আপনার এজটা দেখা, যে এজটা ক্যালকুলেশন করে দেখবেন আপনার বয়স হচ্ছে 18 থেকে শুরু করে 39-এর সীমার মধ্যে হয় কিনা। আর আরেকটা ডেট আপনাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, সে 10 জুলাই থেকে 12 জুলাই 2026। এই পর্যায়ে যখন হচ্ছে রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপরে অবশিষ্ট যে আসন থাকবে এই আসনে আগে আসলে আগে পাবেন, যেটা নিয়ে আমি বারবার বলছিলাম যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তাদেরও একই অবস্থা, তাদেরও হচ্ছে আপনার বয়স অবশ্যই 18 থেকে শুরু করে 39-এর সীমার মাঝে থাকতে হবে। এবং আমরা এই দুইটার ক্ষেত্রেই তারিখগুলো জেনে গেলাম। একটা তারিখ হচ্ছে 10 জুলাই থেকে যারা রোস্টার থেকে ডিলিট হয়েছেন বা হবেন, যে 31শে ডিসেম্বরের মাঝে এই বছর, ওদেরটা 10 থেকে 12 জুলাই। আর অন্যদেরটা কবে? অন্যদেরটা আপনার খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে, তাহলে মনে রাখলে আপনি সবগুলো জিনিস এভাবে সাজিয়ে রাখতে পারবেন। তাদেরটা হচ্ছে 14 জুলাই থেকে শুরু করে 16 জুলাই। এই 14 জুলাই থেকে 16 জুলাই। আজকে যদি 2 তারিখ হয় তাহলে 14 তারিখ, বেশি কিন্তু দিন নাই। আর যারা রোস্টার থেকে বাতিল করেছেন আজকে যদি 2 তারিখ হয় 10 তারিখ ও খুবই অল্প দিন।
এখন যারা আবেদন করবেন এমন অনেক কোরিয়ান ভাষা শিখেছেন, কিন্তু এখনো কি নাই, এখনো হচ্ছে আপনার পাসপোর্ট নাই বা হচ্ছে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তারা, আপনারা জানেন এখন কিন্তু হচ্ছে 3 দিনের মাঝে বা 2 দিনের মাঝেই হচ্ছে পাসপোর্ট করানো সম্ভব। একটা হচ্ছে সুপার এক্সপ্রেস একটা ধরন রয়েছে, তাই ওরা দ্রুত, অত্যন্ত দ্রুত, অত্যন্ত দ্রুত আপনি পাসপোর্টটা করে নিন। আবার অনেকে কোরিয়ান ভাষা শিখে যেতে চাচ্ছেন, কিন্তু ন্যূনতম যোগ্যতা হচ্ছে আপনার এসএসসি বা সমমান নেই। সো এই ক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না, যেহেতু এখানে যোগ্যতা রয়েছে। হ্যাঁ, আবার অনেকে এরকম মনে করতে পারেন আমি অনার্স পাস করলাম, মাস্টার্স পাস করলাম, আমি কি কোরিয়াতে এরকম একটা কাজে যাব? দেখুন, অনেকে গিয়েছে এবং তাদের সিদ্ধান্তটা ভুল হয়নি, সেটা তাদের জীবন, আপনি অনেক অনেক এক্সাম্পল হচ্ছে, অনেক উদাহরণ দেখতে পারবেন। এবার হচ্ছে আমরা দেখব যে কোন কোন ইনফরমেশনগুলো আপনি কিভাবে ইনফরমেশনগুলো হ্যান্ডেল করবেন। দেখুন, আপনি যখন অনলাইন প্রিপারেশনে করবেন, আপনি যখন হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ভিত্তিতে এই এই লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, তখন আপনাকে কি করতে হবে, তখন কয়েকটা জিনিস আপনাকে সেখানে ইনপুট করতে হবে। এখন আমার যেটা আপনাদেরকে পরামর্শ দিতে চাচ্ছি, যারা ধরুন ল্যাপটপ ডেস্কটপ থেকে করবেন, তারা হচ্ছে অবশ্যই একটা ফাইলে বা হচ্ছে ওয়ার্ড ফাইলে হোক আপনার যে জিনিসগুলো লিখবেন, এবং যারা হচ্ছে মোবাইল থেকে করবেন তারা প্রয়োজনীয় জিনিসগুলো একটু কাগজে লিখে পাশে রাখবেন রেজিস্ট্রেশনের সময়। কারণ মোবাইলে হচ্ছে, আবার মোবাইলেও আপনি চাইলে যদি দক্ষ হন, এখানেও হচ্ছে আপনি ওয়ার্ড ফাইলে বা নোট ফাইলে জিনিসগুলো লিখতে পারেন। তাহলে এগুলো কি করতে হবে, যে সেই আমরা এবার জেনে নিই যে ইনফরমেশনগুলো কি। ইনফরমেশনগুলো হচ্ছে যিনি আবেদন করবেন, আবেদনকারীর নাম, তারপরে যেটা আসতেছে যে 2 নম্বরে হচ্ছে যে আপনার ডেট অফ বার্থ, তারপরে আপনাকে দিতে হবে পাসপোর্ট নাম্বার, তারপরে আপনার কি প্রয়োজন, এনআইডি নাম্বার, তারপরে আপনার পিতা এবং মাতার নাম, তারপরে পিতা এবং মাতার জন্ম পরিচয় বা হচ্ছে এনআইডি নাম্বার, যে ফাদার এবং হচ্ছে মাদারের এনআইডি নাম্বার। রঙিন এবং সুস্পষ্ট পাসপোর্টের কপি আমরা দেখাবো এটা কিরকম হবে, এবং সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা ছবি ও পরিষ্কার ছবি এটাও দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে কোনটা হবে। তারপর আপনার নিজস্ব মোবাইল, আপনার হচ্ছে মোবাইল নাম্বার, আর 8 নম্বরে যেটা দরকার এটা হচ্ছে ইমেল। তারপর তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইনফরমেশন যেগুলো ইনপুট করতে হবে এগুলো আপনার মোটা দাগে কয়টা, 8টা। আর যে 2টা ডকুমেন্টস, যে ডকুমেন্টস 2টা, সেটা হচ্ছে কি, 1 নম্বরে হচ্ছে আপনার পাসপোর্টের স্ক্যান কপি, 2 নম্বরে হচ্ছে আপনার ফটো। এই 2টা আপনার কি স্ক্যান করতে হবে। এখন আপনি যদি এই যে আপনার রিকোয়ার্ড ইনফরমেশনগুলো আপনার যদি আগেই যাচাই বাছাই করা, যেমন নাম যাচাই করলেন, ডেট অফ বার্থ যাচাই করলেন, পাসপোর্ট নাম্বার, এনআইডি নাম্বার, আপনার পিতামাতার নাম, ওনাদের এনআইডি নাম্বার, মোবাইল নাম্বার, আপনার ইমেল, সবগুলো যাচাই বাছাই 2বার 3বার 8 10 বার করে আপনি রেখে দিলেন এক জায়গায়। যেই না অনলাইন প্রিপারেশন বা অনলাইন হচ্ছে রেজিস্ট্রেশনটা ওপেন হলো, তখন আপনি এখান থেকে শুধু হচ্ছে কপি করলেন আর পেস্ট করলেন, কপি করলেন আর পেস্ট করলেন এবং চেক করলেন। তাহলে কি হবে, তাহলে যদি হচ্ছে আপনি এখানে 10 সেকেন্ড শুরুর দিকে যদি হচ্ছে আপনি 10 সেকেন্ড ধরুন হচ্ছে আপনি ফুল যদি 1 মিনিট সময় হচ্ছে কমাতে পারেন, সেটাও কিন্তু আপনার জন্য বিশাল একটা হেল্প। তারপরে হচ্ছে আমরা আসি যে এখানে হচ্ছে আরেকটা জিনিস অ্যাড হবে, যে মূল সবগুলো, আরেকটা হচ্ছে যেটা অ্যাড হবে সেটা হচ্ছে
খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার ইন্টারনেট কানেকশন। দেখুন ফুল প্রসেসটা যেটা সেটা কিন্তু ইন্টারনেটের থ্রুতে হবে। সো আপনার ইন্টারনেট কানেকশন যদি এরকম থাকে যে সেটা খুবই ভালো না, তাহলে কিন্তু আপনাকে, আমি জানি এখানে অনেকেই হয়তো হচ্ছে মোবাইলের থ্রুতে অ্যাপ্লাই করবেন, তাহলে আপনাকে একটা ফাস্ট যে কোনো একটা ইন্টারনেট প্যাকেজ নিতে হবে। আবার অনেকেই জানেন যে আপনি যদি হচ্ছে ঘরের ভিতর বসে থাকেন তাহলে আপনার কি হয় না, তাহলে অনেকের গ্রামে দেখা যায় যে ঘরের ভিতর ভালো হচ্ছে নেটওয়ার্ক পাওয়া যায় না। সেক্ষেত্রে হচ্ছে আপনার ঘরের ভিতর নয়, আপনার যদি হচ্ছে গাছে উঠতে হয় আপনি গাছে উঠবেন। অবশ্যই এটা পরামর্শ দেওয়ার জন্য, গাছে উঠার দরকার নাই, পরে পরে হাত পা ভাঙবেন। মানে খোলা এমন জায়গায় থাকবেন যেখানে খুবই ভালো কি পাওয়া যায়, যে খুবই ভালো নেটওয়ার্ক কানেকশন পাওয়া যায়। সো এই ক্ষেত্রে আপনি আগেভাবে চেক করে নেবেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক জায়গায় হয়তো জিপি সিম ভালো কাজ করে, বা অনেক জায়গায় হচ্ছে রবি সিম ভালো কাজ করে। তাহলে যেখানে যেই অপারেটর কোম্পানির ইন্টারনেট কানেকশন ভালো কাজ করে, আপনাকে সেই রকম অপারেটর সিম কিনে আগে প্রিপারেশন রাখতে হবে। এখন দেখুন আরেকটা জিনিস আছে খুবই যেটা গুরুত্বপূর্ণ, এই এখানকার সাথে অ্যাড করছি। অনেকেই কি করবেন, বিভিন্ন হচ্ছে অনলাইন যে দোকানগুলো রয়েছে, এই ফোন ফ্যাক্স বা হচ্ছে কম্পিউটারের দোকান, সেখান থেকে করবেন। কথা হচ্ছে সেখানে কিন্তু সে শুধু হচ্ছে আপনারটা নিয়ে বসে নাই, তার কিন্তু এখন অনেকেই সে এখানে আসবে অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য। এখন দেখা যায় একজনেরটা করলো 1 নম্বরে, আপনার সিরিয়াল হচ্ছে 5 নম্বরে, আপনার সিরিয়াল হচ্ছে 5 নম্বরে। সো এই ক্ষেত্রে হচ্ছে দেখা যায় আপনার সম্ভাবনা কি থাকবে, কম থাকবে না বেশি থাকবে, স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে। সো এই ক্ষেত্রে আপনি যার মাধ্যমে করান বা নিজে করান, জিনিসটা যদি মোবাইলও করা যায়, সো এই ক্ষেত্রে চেষ্টা করবেন 10টা, ঠিক 10টা থেকে যাতে আপনি এটার জন্য ট্রাই করতে পারেন। দেখুন এটা যারা দীর্ঘদিন থেকে কোরিয়ান ভাষা শিখছেন, এটা আপনার লাইফের খুবই একটা টার্নিং পয়েন্ট। সো এটার জন্য হচ্ছে আপনি 5 নাম্বার সিরিয়াল দিয়ে বসে থাকলে কিন্তু চলবে না। আপনার চোখ কান খোলা রেখে এমনভাবে সিস্টেম করতে হবে যে প্রয়োজনে পরিচিত কারক ল্যাপটপ দাঁড় নিয়ে হোক বা হচ্ছে ডেস্কটপ দাঁড় নিয়ে হোক, যাতে হচ্ছে আপনি শুরু থেকেই চেষ্টা করতে পারেন। এই পরিস্থিতিতে আপনাকে থাকতে হবে। আপনি 5 নাম্বার সিরিয়ালে রাখলেন, ভাবলেন যে হচ্ছে দোকান থেকে করে দিবে, তখন কিন্তু এই 5 নাম্বার সিরিয়াল আস্তে আস্তে তখন দেখলেন যে হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশন সেটাই কমপ্লিট হয়ে গেল। সো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, বারবার বলে রাখছি। কারণ ভাষা শেখার যে সুফলটা, সেই সুফলটা হচ্ছে আপনার এই অনলাইন রেজিস্ট্রেশনের থ্রুতে পাবেন। এখন অনলাইন রেজিস্ট্রেশনটা যদি আপনি ঠিকমতো মূল্যায়ন না করেন, তাহলে কি হবে, তাহলে আখেরে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সো এই কথাগুলো আপনি খুবই গুরুত্ব দিয়ে দিবেন, যেটা হচ্ছে ইন্টারনেট কানেকশনটা, এবং হচ্ছে যেখানেই আপনি ট্রাই করেন, যার মাধ্যমে ট্রাই করেন, বেটার হয় সবচেয়ে যদি নিজে ট্রাই করেন, সেখানে যাতে একদম 10টা থেকেই যে সময় অনলাইন রেজিস্ট্রেশন লিঙ্ক অ্যাক্টিভ করে দেয়, ওই সময় থেকে যাতে আপনি আবেদন করতে পারেন। এবার আসি যে অনলাইন নিবন্ধনকালীন যে প্রয়োজনীয় প্রমাণ, এই যে আমরা সেখানে বলেছিলাম যে আপনি যে ইমেজ দিবেন, হ্যাঁ, ইমেজের হচ্ছে কি রয়েছে, ইমেজের হচ্ছে একটা যে পিক্সেল রয়েছে বা হচ্ছে তার যে একটা ডাইমেনশন রয়েছে, সেটা কত হতে হবে। আপনার এই যে পাসপোর্ট যখন হচ্ছে আপনি, হ্যাঁ, পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের রঙিন ছবি যখন আপনি দিবেন, তখন সেটা কত পিক্সেলে হতে হবে, সেটা যে দোকান থেকে তোলেন তাকে হচ্ছে কাগজে এই জিনিসটা নিয়ে দেখাবেন যে ভাই আমার এটা 270 ইন্টু 349 পিক্সেল হতে হবে, এবং এটা কতর মাঝে হতে হবে, এবং এটা 14 কেবির মাঝে হতে হবে, এবং এটা কোন ফরম্যাট, এটা হচ্ছে জেপিইজি। দেখুন এই জিনিসগুলো কিন্তু এখন এই আপনি মোবাইল থেকে অনলাইনে আপনি ফ্রি নিজে করতে পারবেন। আপনি যদি একটু ছবি রিসাইজ, যে ফটো রিসাইজ এরকম লিখে আপনি ইউটিউবে সার্চ দিলে প্রচুর এরকম ভিডিও পাবেন, সেগুলো ভিডিও দেখে আপনি এই ডাইমেনশনে ঠিক করে নিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ এটা, কারণ দেখলেন যে হচ্ছে আপনার এই যে ব্যাকগ্রাউন্ডের মানে আপনার ছবি, এটা হচ্ছে নির্দিষ্ট সাইজ বা হচ্ছে নির্দিষ্ট এই এখানে দেওয়া আছে যে হাইস্ট ম্যাক্সিমাম দেওয়া আছে হচ্ছে 14 কেবি,
কিন্তু অ্যাপ্লিকেশন করতে গিয়ে দেখলেন যে এটা আছে হচ্ছে 20 KB, 25 KB, 50 KB, তখন কি হবে? তখন তো হচ্ছে আপনি ছবি আপলোড করতে পারবেন না। তখন ছবি কিছুতেই আপলোড করতে পারবেন। তখন আবার যদি হচ্ছে আপনি ছবি রিসাইজ করতে যান, ওই সময় কই? আপনি রিসাইজ করে এসে দেখলেন যে হচ্ছে অ্যাপ্লিকেশন মানে ডান, মানে হচ্ছে আর কোনো অ্যাপ্লিকেশন নিচ্ছে না, যতটুকু নেওয়া সম্ভব তা হয়ে গিয়েছে। সো অবশ্যই হচ্ছে আপনার যে ছবিটা সেটা রিসাইজের কাজটা আগে করবেন। তারপরে আসে যে পাসপোর্টের ছবিযুক্ত যে ইনফরমেশন পেজটা রয়েছে সেটা রঙিন স্ক্রিন কপি, সেটা রঙিন স্ক্রিন কপি করবেন। এবং হচ্ছে যে পাসপোর্ট পিক্সেল ডাইমেনশনটা হবে 600x403 পিক্সেল, 600x403 পিক্সেলের মধ্যে থাকতে হবে এবং সাইজ সর্বোচ্চ 60 KB মাঝে হতে হবে এবং হচ্ছে এটাও জেপিইজি ফরম্যাটে থাকতে হবে। সুতরাং আপনাদেরকে বারবার যেটা অনুরোধ করছি যে এই দুইটা যে ডকুমেন্ট যেহেতু আপনাদেরকে আপলোড করতে হবে, এই দুইটা ডকুমেন্টস আগেই আপনি এই সাইজ এই নির্দেশনা অনুযায়ী সব কিছু তৈরি করে ল্যাপটপ, ডেস্কটপ, আপনার হচ্ছে ফোনে রেখে দিবেন। যেখান থেকে অ্যাপ্লাই করবেন রেখে দিবেন, বারবার চেক করবেন যেগুলা সবগুলো রয়েছে কিনা, যাতে আপনি যখন অনলাইনে এখানে যাবেন গিয়ে যখন আপনি এগুলো হচ্ছে আপলোড দিবেন, আপলোড দিলে যাতে হচ্ছে না দেখায় যে হচ্ছে মানে আপলোড নিচ্ছে না, এরকম যাতে না হয়। সো ফুল কনসেন্ট্রেশন এগুলো দিবেন। আপনি ইনফরমেশনগুলো যা একটু আগে যেগুলো বললাম সেগুলো আপনি লিখলেন, সেগুলো আপনি দিলেন, সব দিলেন, কিন্তু দেখলেন যে হচ্ছে আপনার এগুলো সাইজ না ঠিক থাকার কারণে, বিশেষ করে হচ্ছে ম্যাক্সিমাম সাইজ ক্রস করার কারণে সেগুলো আপলোড হচ্ছে না। এরকম পরিস্থিতিতে যাতে কিছুতেই না পড়েন সেটা আপনি মাস্ট শিওর করতে হবে। এবার দেখি পাসপোর্টটার আপনার কি ধরনের নমুনা। এই যে পাসপোর্টটা হচ্ছে ছবিটা আপনার এইরকম স্ক্যান করলে যাতে এরকম দেখায়, আর পাসপোর্টটা হচ্ছে স্ক্যান করলে যাতে এরকম দেখায়। আপনার পাসপোর্টের কিন্তু হচ্ছে ইনফরমেশন পেজের মাঝে হচ্ছে কিন্তু উপর দিয়ে দেখবেন যে হচ্ছে এখানে আপনার নাম, ঠিকানা, এটা সেটা রয়েছে, সেটা দরকার নাই। আপনার শুধু এই যে এই অংশটা শুধু দরকার, এই অংশটা দরকার। এখন কিছু কিছু মোবাইল রয়েছে যেগুলোতে খুবই ভালো স্ক্যান করা যায়, কিন্তু সেখানেও সতর্ক থাকবেন। কিছু স্ক্যানার রয়েছে সেগুলো এত স্ক্যান করে, মানে এত পর্সা করে যে অনেক ইনফরমেশন কি হয়ে যায় সেখান থেকে নাই হয়ে যায়। সো বেটার হয় যদি হচ্ছে আপনি কোনো স্ক্যানার মানে একবার কোনো মোবাইল দিয়েও করবেন। আমি আরও সাজেস্ট করব যদি কারো হচ্ছে কোনো দোকানে যাবেন গিয়ে বলুন যে আমার জিনিসটা সুন্দরভাবে স্ক্যান করে আমাকে দাও, এই সাইজ করে দাও, তখন হচ্ছে ওরা আপনাকে ওই সাইজ করে আপনার ফোনে দিয়ে দিবে ওই ডাইমেনশনে রেখে। সো যাতে সবগুলো ইনফরমেশন এরকম সুন্দরভাবে থাকে যে আপনার এই যে পাসপোর্ট নাম্বার, আপনার হচ্ছে নাম, হ্যাঁ, তারপরে হচ্ছে যে এই অন্যান্য ইনফরমেশনগুলো এরকম হলে কিন্তু হচ্ছে আপনি প্রবেশপত্র প্রাথমিকভাবে পেলেও পরে আপনাকে বাতিল হবে। আপনার যেমন ছবি ব্লার, বোঝা যাচ্ছে না, এখানে পাসপোর্টে হচ্ছে কি ইনফরমেশন কোনো কিছু বোঝা যাচ্ছে না। সো এই ক্ষেত্রে এগুলো জমা দেওয়া যাবে না। এরকমভাবে যদি হচ্ছে আপনি প্রাথমিকভাবে অনলাইন অ্যাপ্লিকেশনে ট্রাইও করেন, সাকসেসফুলও হন, কিন্তু আপনি শেষ পর্যন্ত আপনার বাতিল হবে। এবার ছবিগুলো যদি দেই, যেহেতু অনেক মেয়েরাও করবেন ছেলেরাও করবেন, দেখুন সঠিক কোণগুলো, এই যে এটা সঠিক পজিশনে রয়েছে, এটা সঠিক রয়েছে, সাদা ব্যাকগ্রাউন্ডে এটা রয়েছে, কিন্তু কোণগুলো হবে না। যেমন আপনি ছবি দিলেন, ছবির নিচে এখানে কিছু নাম রয়েছে, আপনি ছবি দিলেন কিন্তু আপনি ছবি দিয়ে এখানে খুবই হেসে আপনি ছবি দিলেন, আপনি ছবি দিলেন কিন্তু আপনার দেখা যায় কিছু অংশ হচ্ছে কাটা। আপনি ছবি দিলেন আগে কোথাও ইউজ করেছেন, এখানে কোনো সিল দেওয়া, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনি হচ্ছে দেখুন এখানে আরেকটা জিনিস, অনেকে ছবি তুলতে যাবেন কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড দিতে হবে কি সাদা। এখন যদি আপনি আবার জামাও একটা পরে যান সাদা, তখন কি হবে? তখন হচ্ছে আসলে এখানকার ডিস্টিংগুইশ করা যাবে না। সো যারা ছবি তুলবেন তারা অবশ্যই কোনো ডার্ক কালার, যে কোনো হচ্ছে গাঢ় একটা কালার তুলে আপনি ছবি তুলতে যাবেন। তারপরে হচ্ছে যদি এরকম হয় যে ছবির উপর স্টেপলার মারা, হ্যাঁ, বা হচ্ছে এই অনেক ময়লা জমে, তাহলে হচ্ছে এটা হবে না। আবার এরকম যদি হয় যে কোনো বডি দেখানো হয় নাই, শুধু মুখটাও দেখানো হয়েছে, এরকম হবে না। তারপরে যদি কেউ রঙিন ছবি আপলোড করেন, মানে ব্যাকগ্রাউন্ড রঙিন, তাহলেও হচ্ছে এই ছবি গ্রহণযোগ্য হবে না। তারপরে হচ্ছে এটা কিন্তু স্টেজ মানে এটা মধ্যখানে হতে হবে, সামনের দিকে তাকানো হতে হবে, এরকম বাঁকা হলে চলবে না।
এখন কেউ যদি হচ্ছে ধরুন চশমা পরে ছবি তুললেন, কিন্তু এখানে দেখা যায় যে আলোর রিফ্লেকশন ওনার চশমায় পড়লো, চোখ দেখা যাচ্ছে না, সেই ক্ষেত্রে সেই ছবিও গ্রহণযোগ্য হবে না। সো আমি মনে করি যারা হচ্ছে চশমা পরেন বেটার হয় আপনি ওই দিন চশমাটা খুলে ছবিটা তুললেন। ওকে, তাহলে এবার হচ্ছে আমরা শিখে কিভাবে আবেদন করবেন সেই জিনিসটা নিয়ে একটু আলোচনা করার। সো আপনাকে যেটা আবেদন করার জন্য হচ্ছে এই অ্যাড্রেসে যেতে হবে। প্রথমে হচ্ছে কথা বলি যে যারা এই রোস্টার থেকে বাদ পড়েছেন বা বাদ পড়বেন তাদের জন্য, তারা হচ্ছে এই ওয়েবসাইটে যাবেন, গিয়ে আপনাকে কি করতে হবে, সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করবেন। বাটনে যখন ক্লিক করলেন তখন হচ্ছে আপনাকে কি এমন ইনফরমেশন দিতে, আপনি যদি 2022, 23 অথবা 24-এর জব রোস্টারকালীনে ব্যবহৃত পাসপোর্ট নাম্বারটি, আপনার যে পাসপোর্ট নাম্বার ওই সময় ইউজ করেছিলেন সেই নাম্বারটি এবং আপনার সঠিক জন্ম তারিখ ইনপুট দিতে হবে। ইনপুট দিলে হচ্ছে সিস্টেম থেকে আপনার যে তথ্যটা সেটা হচ্ছে আসবে। আসার পর হচ্ছে আপনার পরবর্তী ফেজে যাবেন, গিয়ে আপনাকে যে ইনফরমেশনগুলো দিতে বলবে সেগুলো দিলে আপনার আবেদনটা, অনলাইন আবেদনটা সম্পূর্ণ হবে। সম্পূর্ণ হওয়ার পর তারপর হচ্ছে আপনাকে এখানে কি করবেন, আপনি একটা হচ্ছে সাবমিশন আইডি পাবেন এবং সাবমিশন আইডিটা কি করতে হবে, যে সময় হচ্ছে আপনি বিকাশের মাধ্যমে পরীক্ষার ফি এবং অনলাইন নিবন্ধন ফি যে 4000 এবং বিকাশ কমিশন 46 টাকা আপনি যখন দিবেন, ওই সময় আপনার কি থাকবে, বয়সেলের যখন টাকা পাঠাবেন সেখানে আপনার সাবমিশন আইডিটি মেনশন করতে হবে। সো গুরুত্বপূর্ণ সাবমিশন আইডিটি হচ্ছে আপনাকে সঠিকভাবে দিতে হবে। সাবমিশন আইডিতে যদি হচ্ছে আপনি ভুল করেন তাহলে কিন্তু কি হচ্ছে যে আইডিটাই তখন আপনাকে রিকগনাইজ করবে। এই জন্য সাবমিশন আইডিটা সঠিকভাবে সংরক্ষণ করবেন এবং এটা সঠিকভাবে যে সময় আপনি বিকাশে টাকাটা দিবেন সেখানে মেনশন করবেন। মেনশন করলেই আপনি হচ্ছে অ্যাডমিট কার্ড সম্পন্ন করলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং হচ্ছে আপনি যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন আপনার হচ্ছে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেল, আপনি 100% ওকে, আপনি কোরিয়ান দক্ষতা ভাষা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এবার আসি দ্বিতীয় পর্যায়ে, যারা হচ্ছে নতুন যারা ট্রাই করবেন তাদের হচ্ছে কি হবে, তারাও সেম সেই ওয়েবসাইটে হচ্ছে যাবেন। যাওয়ার পর আপনি হচ্ছে এই রেজিস্ট্রেশন যখন বাটনে ক্লিক করবেন তখন হচ্ছে আপনাকে আপনার নাম, জন্ম তারিখ, পাসপোর্ট নাম্বার, জাতীয় পরিচয়পত্র নাম্বার, পিতামাতার নাম, পিতামাতার জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন নাম্বার, রঙিন সুস্পষ্ট পাসপোর্টের কপি, সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা রঙিন পরিষ্কার ছবি, এগুলো আপলোড করতে হবে, এগুলো লিখতে হবে, ফোন নাম্বার লিখতে হবে, ইমেল লিখতে হবে। এই তথ্যগুলো হচ্ছে আপনার প্রয়োজন। আর আমরা আগে আলোচনা করেছি তথ্যগুলো আপনি কিভাবে অ্যারেঞ্জ করবেন, রাখবেন, এগুলো হচ্ছে দ্রুত আপনি এখানে দিয়ে দিবেন কোন ওয়েবসাইটে গিয়ে, এই ওয়েবসাইটে গিয়ে, এবং হচ্ছে যত তাড়াতাড়ি পারা যায়। সো আপনি এগুলো দিলেন, দেওয়ার পর কি হবে, দেওয়ার পর হচ্ছে আপনি সেখানে সাবমিট করে আপনাকে একটা সাবমিশন হচ্ছে আইডি দিবে। আইডি দেওয়ার পর তখন হচ্ছে আপনি এই বিকাশে টাকাটা পে করবেন। পে করার পর তখন হচ্ছে তখন হচ্ছে আপনার এই সাবমিশনটা কমপ্লিট হবে। দেখুন কতজন পর্যন্ত ওরা সুযোগ দিবে, ওরা তো হচ্ছে প্রাথমিক যারা নিবন্ধন করবে, যারা হচ্ছে রোস্টার থেকে বাদ পড়েছে সেটা মাইনাস করার পর ওরা আরো 20,000 জনের মধ্যে আরো 20% বেশি মানুষকে নিবন্ধনের সুযোগ দিবে, অনলাইন প্রাথমিক নিবন্ধন। হ্যাঁ, তো যারা হচ্ছে অনলাইন নিবন্ধন প্রাথমিক সুযোগ দিবে তার মাঝে হচ্ছে যারা এরকম সাবমিশন আইডি পাওয়ার পরেই আপনাকে হচ্ছে বিকাশে টাকাটা পে করে আপনাকে কনফার্ম করতে হবে। এখন দেখা যায় আপনি সাবমিশন আইডি পেয়েছেন, পাওয়ার পর কিন্তু হচ্ছে আপনাকে জাস্ট বসে থাকলে হবে না, আপনাকে এই বিকাশে পর্যাপ্ত এই যে আচ্ছা আপনাকে বিকাশে কিন্তু পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে। হ্যাঁ, ব্যালেন্স রেখে যেখানে যত টাকা হচ্ছে ব্যালেন্স দিতে হয়, যে এই তো 4046 টাকা, সেই ব্যালেন্সটা হচ্ছে আপনি রেখে দিবেন। এখন ধরুন আপনি যে সাবমিট করলেন, সাবমিশন যে আইডিটা, হ্যাঁ সেই আইডিটা আপনাকে খুবই যেটা বললাম সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ রাখবেন এই। তো এখন দেখুন, যেহেতু আপনার জিনিসটা হচ্ছে কি, আগে যেটা বললাম যে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে, এই ক্ষেত্রে ধরুন যে প্রথম 20,000 পাশাপাশি হচ্ছে এই যে প্রথম 20,000 জন যে প্রার্থী রয়েছেন
হ্যাঁ, যে 20,000 জন যে প্রার্থী রয়েছেন, এই 20,000 জন প্রার্থী যেটা করলেন যে তাদের মাঝে কেউ যদি সাকসেসফুল না হয় বা তাদের মাঝে কেউ যদি হচ্ছে এই বিকাশে টাকা দিয়ে যদি চূড়ান্ত নিবন্ধন যদি না করে, তাহলে কিন্তু কি হবে, তাহলে কিছু কিছু আসন ওই মুহূর্তে খালি থাকবে, কিছু আসন ওই মুহূর্তে খালি থাকবে। সো যেটা হচ্ছে খালি থাকবে সেটা হচ্ছে এই যে এখানে দেখুন যে যে বর্ণিত তারিখ এবং সময়ের মাঝে 20,000 জন প্রার্থী অবশিষ্ট কোটা পূরণের লক্ষ্যে প্রাথমিক নিবন্ধনকারী কোনো প্রার্থী নির্ধারিত ফি পরিশোধ না করলে প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে। এমন অবস্থায় যে 20,000 জনের কোটা পূর্ণ করার লক্ষ্যে সাবমিশন আইডি এর পরবর্তী ক্রম অনুসারে প্রাথমিক নিবন্ধিত প্রার্থীদের চূড়ান্ত নিবন্ধনের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে প্রযোজ্য ক্ষেত্রে ধারাবাহিকভাবে সুযোগ দেওয়া হবে। এই ক্ষেত্রে পরবর্তীতে কারা সুযোগ পাবেন সেই তালিকা সাবমিশন আইডি অনুসারে এবং কতক্ষণের মধ্যে সেই সুযোগ গ্রহণ করবেন সেটা বয়সেলের ফেসবুক এই পেজে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ যদি নির্দিষ্ট সময়ের মাধ্যমে একজন প্রার্থী যদি আপনি চূড়ান্ত নিবন্ধন না করেন তাহলে আপনার প্রাথমিক নিবন্ধন বাতিল। তারপরে হচ্ছে যে ক্রম অনুসারে যারা নিবন্ধিত রয়েছেন তাদেরকে এই সুযোগটা দেওয়া হবে এবং ওদের নাম এবং সময় সেটা প্রকাশ করা হবে। এবং ওরা কারা হবে? এরা হবে হচ্ছে এই যে প্রাথমিক নিবন্ধিত প্রার্থীদের মধ্যে যারা নির্ধারিত সংখ্যার বাহিরে অর্থাৎ 20% বেশি নিবন্ধনকারী প্রার্থী হিসাবে নির্বাচন করা হবে, তারাই হচ্ছে এই সুযোগটা পাবেন। সো এই জন্য হচ্ছে যারা প্রাথমিক নিবন্ধন করবেন তারা হচ্ছে সাবমিশন আইডিটা আপনি অবশ্যই সংরক্ষণ করবেন। এখন দেখুন যারা এই ইপিএস টপিক পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় তাদের জন্য হচ্ছে সিম্পলি একদম সহজ ভাষায় ফুল প্রসেসটা যদি জানা থাকে তাহলে হচ্ছে আপনি খুবই মাথা ঠান্ডা রেখে কবে কোরিয়াতে যেতে পারবেন সেই জিনিসগুলো আপনার ঠিক করতে পারবেন। অনেকে দেখা যায় জব ছেড়ে দিচ্ছেন, অনেকে দেখা যায় পড়াশোনা কন্টিনিউ করছেন না। দেখুন ইপিএস টপিক পরীক্ষায় কোরিয়ান ভাষা টিকা মানে হচ্ছে আপনার কোরিয়াতে যাওয়ার নিশ্চয়তা বহন করে না এবং এটা একটা সময় কনজিউমিং সময় সাপেক্ষ ব্যাপার। সো এই জন্য আপনার স্বাভাবিক ইনকামিং যে সোর্সগুলো আছে বা পড়াশোনা যেভাবে করেন সেগুলো অবশ্যইভাবে চালিয়ে যাবেন। দেখুন যে আপনার যে কোরিয়ান ভাষা পরীক্ষা নিবন্ধনে নিবন্ধন শুরু থেকে জব রোস্টার পর্যন্ত অন্তর্ভুক্তির জন্য এখানে হচ্ছে 10 থেকে 12 মাস সময় প্রয়োজন পড়ে। এই জিনিসটা অবশ্যই খুব খেয়াল রাখবেন যে দেখুন প্রায় বছরখানেক সময় পড়ে যায় আপনাকে কোরিয়ান ভাষা কি করতে, যে পরীক্ষা নিবন্ধন থেকে শুরু করে জব রোস্টারে অন্তর্ভুক্তি হওয়া পর্যন্ত। তারপরে কি হয়, তারপরে হচ্ছে যে আপনি যখন রোস্টারে অন্তর্ভুক্ত হন তারপরে আরো 2 বছর হচ্ছে আপনাকে এখানে যেতে পারবেন কিনা অপেক্ষা করতে হয়। এখন ধরুন কতজন প্রার্থী এরকম প্রত্যেকবার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সেটা কারা নির্ধারণ করে? এই যে পরীক্ষার্থীর সংখ্যা, যে কোরিয়াতে মূলত হচ্ছে যে প্রত্যেক বছর একটা কোটা ঘোষিত হয়, সেই কোটা অনুসারে কোরিয়ান সরকার নির্ধারণ করে যে কতজনকে পরীক্ষা সুযোগ দিবে এবং তাদের মাঝ থেকে কতজনকে চূড়ান্তভাবে রোস্টারে অন্তর্ভুক্ত করবে। নিবন্ধনের পদ্ধতি যেটা বললাম 2 রকম, একটা হচ্ছে আগে আসলে আগে পাবেন, আরেকটা হচ্ছে লটারি। আরেকটা হচ্ছে লটারি, আমাদের এখানে এখন আগে আসলে আগে পাবেন ভিত্তিতে হচ্ছে। আর এখানে হচ্ছে আপনাকে একটা ফি দিতে হয়, ফিটা হচ্ছে কোরিয়ার পরীক্ষার যেটা সেটা হচ্ছে 28 মার্কিন ডলার, আর বাংলাদেশে যেটা রয়েছে সেটা হচ্ছে যে বয়সেলের অনলাইন নিবন্ধ ফি 500 টাকা, টোটালে 4,500 এবং হচ্ছে বিকাশ খরচ 46 টাকা। ধরুন এই প্রসেসগুলো শেষ হয়ে তখন এখানে আসে, তখন যারা আপনার এই অনলাইনে যারা হচ্ছে যে চূড়ান্ত যখন হচ্ছে আপনি সিলেক্টেড হয়ে যাবেন তখন আপনাকে নির্ধারিত তারিখ, সময় এবং পরীক্ষা কেন্দ্র নির্ধারিত ঘোষণা করা হবে, যেটা এইচআরডি কোরিয়া দিয়ে ঘোষণা করে এখন পরিচয় ভাষা দক্ষতা দিবেন এবং সেখানে হচ্ছে আপনার রং শনাক্তকরণ যে কালার ব্লাইন্ডনেস পরীক্ষায় আপনাকে অংশগ্রহণ করতে হবে। তো চূড়ান্ত যেটা নির্বাচন সেটা হচ্ছে যে আপনার কোরিয়ান ভাষা পরীক্ষায় উত্তীর্ণ যারা হবেন তাদের কিন্তু হচ্ছে আবার স্কিল টেস্ট রয়েছে, সেখানে হচ্ছে আপনার শারীরিক সক্ষমতা, আপনার মৌলিক দক্ষতা, কর্মপরিসরে মানিয়ে নেওয়ার সক্ষমতা মূল্যায়ন করা হয়।
সো এই কোরিয়ান ভাষা পরীক্ষা এবং হচ্ছে স্কিল টেস্ট যেটা রয়েছে, পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আপনার রোস্টার ভুক্তির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। সো আপনি এখানে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে দেখানোর, যেটা হচ্ছে সময়ের প্রেক্ষরটা। সো আপনি যদি সময়ের যে জিনিসটা যদি আপনি মাথায় রাখেন, তাহলে এটা আপনার জন্য খুবই অন্যান্য পরিকল্পনাগুলো বা আপনি বর্তমানে যে সেটিং রয়েছেন, সেই সেটিং নিয়ে হচ্ছে আপনি কি করবেন সেটা চিন্তা করার জন্য যথেষ্ট সময় পাবেন। সো আমরা যদি হচ্ছে একদম শেষে রয়েছি, আমরা যদি দেখি তাহলে যারা রোস্টার থেকে ডিলিট হয়েছেন তাদের 10 জুলাই সকাল 10টা থেকে শুরু করে 12 জুলাই পর্যন্ত আপনার এই কাজগুলো শেষ করতে হবে। আর নতুনদের যারা 14 জুলাই থেকে সকাল 10টা থেকে শুরু করে 16 জুলাই 4টার মধ্যে শেষ করতে হবে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ভিত্তিতে হচ্ছে আপনারা, এবং আপনাদের বয়স হচ্ছে 18 থেকে শুরু করে যে 39-এর মাঝে হতে হবে, এবং আপনাদের পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হবে 15 আগস্ট। পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে 15 আগস্ট 2026, এবং পরীক্ষা শুরু 1 সেপ্টেম্বর থেকে। তাহলে দেখা যাচ্ছে আপনাদের হাতে সময় রয়েছে মাত্র 1.5 মাসের মতো, যাদের প্রথম দিকে পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। এই সো আশা করি আপনারা যে জিনিসগুলো গুরুত্ব দিতে বললাম সেই জিনিসগুলো গুরুত্ব দিয়ে সেভাবে প্রিপারেশন নিয়ে রাখবেন। আপনাদের জন্য হচ্ছে অনেক দোয়া এবং শুভকামনা রইল। আশা করি আপনাদের এই পূর্ব প্রস্তুতি আপনাদের অনলাইন রেজিস্ট্রেশনের প্রাথমিক রেজিস্ট্রেশনের জন্য হেল্প করবে। তো সবাই ভালো থাকুন, এবং আশা করি সবাই আপনাদের কোরিয়াতে যাওয়ার যে স্বপ্ন রয়েছে সেটা পূরণ হবে।